নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। ৭ আগস্ট হস্ততাঁত দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বুধবার পূর্বাশায় যান। সেখানে ত্রিপুরা তাঁত ঘুরে দেখেন তিনি, কথা বলেন পূর্বাশা চেয়ারম্যানের সাথে। তারপর মুখ্যমন্ত্রী বলেন ৭ আগস্ট হল স্বদেশী আন্দোলনের একটি অঙ্গ। এদিন মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিলেন। পাশাপাশি এর থেকে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তারপর ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটি হস্ততাঁত দিবস হিসেবে ঘোষণা করেন, যাতে সকলেই স্থানীয় শিল্পীদের দ্বারা তৈরি তাঁত ব্যবহার করা হয় বা করে। তাই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের এই দিন থেকে সকলের কাছে আহ্বান জানানো হচ্ছে যাতে সকলে স্থানীয় শিল্পীদের তৈরি তাঁত ব্যবহার করেন। ৭ই আগস্ট হচ্ছে আমাদের স্বদেশী আন্দোলনের একটা অঙ্গ, ভারত ছাড়ো আন্দোলন। আমরা সবাই জানি যে মহাত্মা গান্ধীর আজকের দিনেই উনি স্বদেশী আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেটাকে সামনে রেখে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2015-তে উনি বললেন আজকের দিনটাকে আমরা যেন হ্যান্ডলুম ডে হিসাবে আমরা পালন করি। আমরা সবাই জানি যে লোকাল ফর লোকাল, যে আমাদের নিজের যে তৈরি করা যে জিনিসপত্র সেইগুলো যেন আমরা ব্যবহার করি, এবং সেই অনুযায়ী এত বছর ধরে সেটা চলছে। তো আজকে এই ন্যাশনাল হ্যান্ডলুম ডেতে আমি এসেছি এখানে, পূর্বাশাতে এলাম। পূর্বাশার মাননীয় আমাদের চেয়ারম্যান এখানে আসেন, আপনারা সবাই চিনেন, বিধায়ক। এবং এখানে এসে অনেক কিছু দেখলাম, আগেও কয়েকবার আমি এসেছি এখানে। তো আমি আহ্বান করব সমস্ত ত্রিপুরাবাসীকে, আজকের তো একটা দিন ছাড়াও সবসময় যেন সব মানুষ আসে, এসে হ্যান্ডলুমের যেসব প্রোডাক্ট আমাদের যারা। বাংলাদেশে অস্থির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে চিন্তিত দিল্লি। তাই সীমান্তবর্তী রাজ্যগুলির নিরাপত্তা নিয়ে কোনো রকম ঘাটতি রাখতে চাইছে না বিএসএফ এর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী। বুধবার সকালে একদিনের সফরে ত্রিপুরা রাজ্যে আসেন তিনি। আগরতলা এমবিবি বিমানবন্দরে ডিজিকে স্বাগত জানান বিএসএফ ত্রিপুরা সদরের আইজি প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস। তারপর বিমানবন্দর থেকে তিনি চলে যান শালবাগান বিএসএফ ত্রিপুরা সদর দফতরে। সেখানে একটি পর্যালোচনামূলক বৈঠকে অংশ নেন বিএসএফ এর ডিজি ও আধিকারিকরা। বৈঠকে বিএসএফ এর মহানির্দেশক আলোচনা করেন রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলির পরিস্থিতি নিয়ে। পরবর্তীকালে বিএসএফ মহানির্দেশক, ত্রিপুরা পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং গোয়েন্দা মহানির্দেশক অনুরাগ ধনখড়ের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই পরিস্থিতিতে বিএসএফ এর মহানির্দেশক পশ্চিমবঙ্গের পর বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যে আসলেন এবং পরিস্থিতি খোঁজ খবর নিয়ে গেলেন। সীমান্তে যে কোনো ধরনের গতিবিধি নিয়ন্ত্রণে বিএসএফ তৈরি রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে অন্যান্য দপ্তরের আধিকারিকদের সাথেও আলোচনা করে সহযোগিতা চেয়েছেন তিনি। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বরদাস্ত না করার জন্য নির্দেশ দিয়েছেন বিএসএফ এর আধিকারিকদের। উল্লেখ্য, ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার বাংলাদেশ সীমান্ত অত্যন্ত জটিল। কোথাও পাহাড়, কোথাও নদী, আবার কোথাও গভীর জঙ্গল রয়েছে। তাই এই সীমান্তবর্তী এলাকা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা শিথিল করতে চাইছে না বিএসএফ। অতিরিক্ত বিএসএফ মোতায়েন করে এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে টহলদারি যাতে আরও বেশি বাড়ানো হয় তার জন্য নির্দেশ দিয়েছেন ডিজে। জুট মিলের বঞ্চিত কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে দিতে রাজ্য সরকার ও জুট মিল কর্তৃপক্ষকে ৮ সপ্তাহ সময় দিল উচ্চ আদালত। বুধবার এ বিষয়ে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। জুট মিলের শ্রমিক কর্মচারীরা উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য আদালত অবমাননার মামলা করেছে। এই মামলায় যারা অভিযুক্ত তাদের উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ ৮ সপ্তাহের সময় বেঁধে দিয়েছে। এই ৮ সপ্তাহের মধ্যে উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য বলা হয়েছে বলে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। ইতিমধ্যে জুট মিল কর্মচারী ও রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাইকোর্টের রায় অনুযায়ী এখন পর্যন্ত ১৯১ জন শ্রমিককে আর্থিক বরাদ্দ করা হয়েছে। এর জন্য জুট মিলের ৩০ কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু জুট মিলের তথ্য অনুযায়ী আরও ২২৭ জন শ্রমিক জুট মিলের সুফল পাবে। এর জন্য আরও ৩৫ কোটি টাকার প্রয়োজন। এই ৩৫ কোটি টাকা জোগাড় করার জন্য জুট মিল কর্তৃপক্ষ ব্যাংকের কাছে দরখাস্ত দিয়ে ঋণ গ্রহণের জন্য আবেদন করেছে। পাশাপাশি জুট মিলের বিভিন্ন জমি বিক্রি করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জন্য জুট মিল কর্তৃপক্ষ ৮ মাসের সময়সীমা চেয়েছিল,
কিন্তু উচ্চ আদালত ৮ সপ্তাহের সময় বেঁধে দিয়েছে তাঁদের। উল্লেখ্য 2018 সালের সেপ্টেম্বর মাসে উচ্চ আদালতের প্রধান বিচারপতি অজয় রাস্তোগি জুট মিল এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল বেতন কম সুপারিশের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ভাতা সমেত 1996 সালের 1 জানুয়ারি তারিখ থেকে মিটিয়ে দেওয়ার জন্য। তারপর জুট মিল এবং রাজ্য সরকার উচ্চ আদালতের আবার আপিল করে, কিন্তু 2022 সালে এই আপিল বাতিল হয়ে যায়। তারপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সুপ্রিম কোর্ট এসএলপি খারিজ করে দিয়ে নির্দেশের 6 মাসের মধ্যে রায় কার্যকর করার জন্য বলে। কিন্তু রায় কার্যকর করেনি সরকার এবং জুট মিল কর্তৃপক্ষ। তারপর কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। এই মামলায় গত 19 জুলাই প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি অরিন্দম লোদের ডিভিশন বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় দিয়ে বলেছিল, আগামী 3 সপ্তাহের মধ্যে জুট মিলকে সুপ্রিম কোর্টের কাছে দরখাস্ত করে রায় কার্যকর করার জন্য সময়সীমা বাড়াতে হবে, তথা জুট আধিকারিকদের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের আধিকারিকদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। কিন্তু এই আদেশের পর রাজ্য সরকার এবং জুট মিল কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের ছুটে যায়। তখন সুপ্রিম কোর্টে 17 জুলাই রাজ্য সরকারকে সময়সীমা বাড়ানোর জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল সে নির্দেশ অস্বীকার করে বলে তারা উচ্চ আদালতের সাথে সমস্ত বক্তব্য রাখবেন। সে অনুযায়ী বক্তব্য উপস্থাপন করে জানান কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শ্রমিক কর্মচারীরা উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য আদালত অবমাননার মামলা করেছেন। সেই মামলায় আজকে মাননীয় ডিভিশন বেঞ্চ জুট মিল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা যারা আদালত অবমাননার মামলায় অভিযুক্ত তাদেরকে আপাতত 8 সপ্তাহ সময় দিয়েছে উচ্চ আদালতের রায় সম্পূর্ণভাবে কার্যকরী করার জন্য। ইতিমধ্যে জুট মিল এবং রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এখন অবধি 191 জন শ্রমিককে হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক বরাদ্দ করা হয়েছে। এতে জুট মিলের 30 কোটি টাকা খরচ হয়েছে। আর জুট মিলের হিসাব অনুযায়ী আরও 227 জন হাইকোর্টের রায় অনুযায়ী আর্থিক সুফল পাবেন। সেটা খরচ তার জন্য জুট মিলের আরও 35 কোটি টাকা প্রয়োজন। সেই 35 কোটি টাকা জোগাড় করার জন্য জুট মিল কর্তৃপক্ষ রাজ্য সরকারের সাহায্যে ব্যাংক থেকে 200 কোটি টাকা লোনের জন্য দরখাস্ত করেছে এবং জুট মিলের বিভিন্ন জমি এগুলো বিক্রি করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ফলে তারা আজকে আদালতকে বলেছে আমরা সমস্ত প্রচেষ্টা গ্রহণ করছি যাতে করে দ্রুত আদালতের রায় কার্যকরী করা যায়। তার জন্য জুট মিল এবং রাজ্য সরকার আজকে 8 মাস সময় চেয়েছে, কিন্তু উচ্চ আদালত 8 মাস সময় না দিয়ে আপাতত 8 সপ্তাহ সময় দিয়েছে। এখানে উল্লেখযোগ্য যে সেপ্টেম্বরে 2018 সেপ্টেম্বরে আমাদের উচ্চ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি অজয় রাস্তোগি একগুচ্ছ রিট মামলায় রায় দিয়ে রাজ্য সরকার এবং জুট মিলকে নির্দেশ দিয়েছিল যে সংশোধিত বেতনক্রমের সুপারিশ জুট মিল শ্রমিক কর্মচারীদের বিভিন্ন ভাতা সমেত এক শ্রেণীভুক্তকে দিতে হবে। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এবং জুট মিল উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল করে। এই আপিল 2022 সনে আপিল খারিজ হয়ে যায়। পরবর্তী সময় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট এসএলপি খারিজ করে দিয়ে নির্দেশ দেয় 6 মাসের মধ্যে রায় কার্যকর করতে হবে। কিন্তু 6 মাসের মধ্যে রাজ্য সরকার এবং জুট মিল রায় কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তার জন্য আদালত অবমাননার মামলা হয়। সেই আদালত অবমাননার মামলায় গত 19 জুলাই আমাদের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি অরিন্দম লোদের ডিভিশন বেঞ্চ একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে বলেছিল যে আগামী 3 সপ্তাহের মধ্যে জুট মিলকে সুপ্রিম কোর্টের কাছে দরখাস্ত করে রায় কার্যকর করার জন্য সময়সীমা বাড়াতে হবে, অথবা পরবর্তী তারিখে রাজ্য সরকার আধিকারিক এবং জুট মিলের আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য চার্জ গঠন করা হবে। এই আদেশের পর রাজ্য সরকার এবং জুট মিল সুপ্রিম কোর্টে ছুটে যায়। সুপ্রিম কোর্ট এই 17 জুলাই রায় কার্যকর করার জন্য যে 6 মাস সময় দিয়েছিল সেই সময়সীমা বাড়াতে অস্বীকার করে, কিন্তু বলে জুট মিল এবং রাজ্য সরকার আদালত মামলা উচ্চ আদালতের কাছে তারা সমস্ত বক্তব্য রাখবে। যদি উচ্চ আদালত মনে করে যে তা জুট মিল এবং রাজ্য সরকার আন্তরিকভাবে প্রচেষ্ট এই রায় কার্যকর করার জন্য, তাহলে প্রয়োজনীয় আদেশ দিতে পারে। সেই মোতাবেক জুট মিল এবং রাজ্য সরকার দুটি পৃথক হলফনামা করে বিস্তারিতভাবে জানায় যে তারা এই করেছে, আগামী দিনে এই পদক্ষেপ নেবে এবং তার জন্য 8 মাস সময় দিয়েছে রাজ্য সরকার এবং জুট মিল। আজকে আদালত 8 সপ্তাহ সময় দিয়েছে। এখানে
আরো বলেন, রাজ্য সরকারের কাছে 6 কোটি টাকা পাবে জুট মিল। সে টাকা রাজ্য সরকার মিটিয়ে দিলে কিছু সংখ্যক কর্মচারীর বঞ্চনার সমস্যা সমাধান হয়। আগামী 8 সপ্তাহের মধ্যে যদি সমস্যার সমাধান না করে তাহলে চার্জ গঠন করে শাস্তির মধ্যে পড়বে বলে জানিয়ে দেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। শ্যান্দুল টিভি। এদিকে দুই কুখ্যাত মাফিয়ার কারণে নিরাপত্তাহীন বর্ডার গোলচক্কর এলাকা। রাত হলেই পিস্তল নিয়ে ঘুরছে তারা। মঙ্গলবার রাতে তাদের হাতে আক্রান্ত হয় এক যুবক। দুই কুখ্যাত মাফিয়া জুটন দাস এবং রমজান মিয়াকে এলাকা ছাড়া করার জন্য প্রতিবাদে পথ অবরোধ করল এলাকাবাসী। সুশাসনে মাফিয়ার দৌরাত্ম্যে নিরাপত্তাহীন আগরতলা শহরের অন্যতম বাণিজ্যিক ও জনবহুল এলাকা বর্ডার গোলচক্কর। রাত 8টার পর পিস্তল নিয়ে রাস্তায় ঘুরছে জুটন দাস ও রমজান মিয়া নামে দুই কুখ্যাত মাফিয়া। মানুষকে রাস্তায় আটকে টাকা পয়সা ছিনতাই, মোবাইল, বাইক লুটপাট করে চলেছে। দুই মাফিয়া এবং তাদের সাঙ্গপাঙ্গদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষ। দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে তারা এলাকায় এই ধরনের দুঃশাসন চালু করে রেখেছে। এলাকার ক্লাব, বিধায়ক এবং পশ্চিম আগরতলা থানার পুলিশকে ম্যানেজ করে তারা এই ধরনের কুকাণ্ড এলাকায় সংগঠিত করে চলেছে। এরই পরিণাম ঘটছে এলাকায়। রাত 8টার পর মানুষ ঘর থেকে বের হতে পারছে না। সন্ধ্যার পর বাড়ি থেকে মহিলারা বের হতে পারছে না। মঙ্গলবার রাতের বেলা এলাকার জাহাঙ্গীর হোসেন নামে এক যুবক বাড়ি ফেরার সময় তার বাইক আটকে তার কাছ থেকে টাকা পয়সা চায়। না দেওয়ায় তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। পকেট থেকে পিস্তল এবং ছুরি বের করে প্রাণনাশের হুমকি দেয় কুখ্যাত মাফিয়া জুটন দাস এবং রমজান মিয়া নামে দুজন বলে অভিযোগ। তারপর আশেপাশের লোকজন আহত যুবকের চিৎকার শুনে ছুটে আসতে তারা ঘটনাস্থল থেকে চলে যায়। তারপর পরিবারের লোকজনেরা এসে জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় 8টি সেলাই লাগে। এরই প্রতিবাদে বুধবার দুপুরে আখাউড়া বর্ডার সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে আমজনতা। ঘটনা হয়েছে, আমি ভাইয়ের বাড়ি থেকে রাত্রে 12টার দিকে আমরা বাড়িতে যেতেছি কাজ করে। তো যাওয়ার পথে আর একজন রমজান করে ছেলে দুজন আর রমজান করে একজন ছেলে, তারা দুজনে আমার রাস্তায় আটকাইছে। এসে প্রত্যেকে আইসি কিতা করছি এসে চর মারছে। চর মাইরা তারা লামসি করে আমারে আঘাত করছে আর কারে একটা ফাইল দিয়ে লুয়ে এসে কোমর থেকে লুয়ে এসে বাড়ি মারছে। চাকু দা এমনি পুষ মারতে লইছিল, সরে গেছি গা, চাকু পুষটা লাগছে না। আমরা চাই এই এলাকার থেকে যাতে বহিষ্কার করে আর আইনের থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয়। আমরা কেস করছিলেন? আমরা কেস করছি। পুলিশ কি করছে? পুলিশ বাড়িতে আইছে, এখন অব্দি পুলিশের কোনো আমরা কিছু দেখছি না। পুলিশ এখন অব্দি আমাকে অ্যারেস্ট করছে না। যে দুজনের বিরুদ্ধে আমরা অভিযোগ, তারাও দেখছেন না এলাকায়? না আজকে আর দেখছি না, আমরা আজকে দেখছি। তারা দিনের বেলা কোনো কাজ হয় না, তারা সব কাজ রাত্রেবেলা বাইরিব। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা এলাকায় এই ধরনের গুন্ডামির ঘটনা সংঘটিত করে চলেছে। রাত হলেই তারা বুক ফুলিয়ে এলাকায় পিস্তল দিয়ে ঘোরাফেরা করে। পুলিশ, স্থানীয় ক্লাব সহ বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানিয়ে কোনো সুবিচার পাচ্ছে না। গত 31 ডিসেম্বর রাতের বেলাও এলাকায় এক ব্যক্তির কান কেটে দেয় এবং বেধড়ক মারধর করে। থানায় মামলা হলেও সবটাই উপরওয়ালার সামলে নিচ্ছে। তারপর এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছিল। এলাকাবাসী দাবি করেছিল তারা যাতে এলাকা থেকে বহিষ্কার হয়, কিন্তু কুখ্যাত দুই মাফিয়া কথা দিয়েছিল যদি ভবিষ্যতে তারা এই ধরনের ঘটনা এলাকায় সংঘটিত করে তাহলে যাতে তাদের এলাকা থেকে বের করে দেওয়া হয়। পরবর্তী সময় দেখাই আছে তাদের স্বভাব পরিবর্তন হয়নি। এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে। রাতের বেলা পিস্তল নিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার সাথে সাথে মানুষকে ফোন করেও জ্বালা যন্ত্রণা করে, বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। মঙ্গলবার রাতে এই ঘটনা সংঘটিত হওয়ার পর থানায় মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু পুলিশ অভিযুক্ত দুজনকে এখনো গ্রেপ্তার করেনি। তাই এলাকাবাসীর অবরোধ করে দাবি তুলেছে কুখ্যাত জুটন দাস এবং রমজান মিয়াকে গ্রেপ্তার করার পাশাপাশি পরিবার সহ এলাকা থেকে বহিষ্কার করার জন্য। তারা মানুষের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। তারা এলাকায় থাকলে যে কোনো সময় লাশ পড়তে পারে। খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের আশ্বাস পেয়ে প্রত্যাহার করলেও মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়ে আছে। মানুষ সুশাসন জমানায় এ ধরনের দুঃশাসন আর চাইছে না। তারা এলাকায় থাকলে মানুষের রাতের ঘুম কেড়ে নেবে। তাই সমাজ বিরোধী দুই কুখ্যাতকে সমাজ ছাড়া করার দাবি করেছে আমজনতা। কালকে আমার ছোট ভাই এখান থেকে যাওয়ার সময় তারা শুধু ধরে পিঠে মাথাতে আঘাত করে 8টা সিল লাগাইছে। শুধু পিস্তল বের করতে, চাকু বের করতে মারিলে বিলে শুধু জুটন দাস লগে রমজান আছিল, রমজান মিয়া ছিল, জুটন দাস। এর আগে এই 1 জানুয়ারির ভিতরে আমার এক ভাই আছিল, হেরে মাইরা একেবারে কান কেটে দিছে।
আমার এক ভাইয়েরে মাইরা দিছে, তার মাথা ফাড়াই দিছে রাস্তার মধ্যে, বাড়িতেই না 8টার পরে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা থাকবো, থাইকে হেরে মারবো কেউ বাড়িতে পারে না। তো আমার বাড়ি এনে কাছে, পিস্তল নিয়ে রাখবো সবসময়, রড নিয়ে রাখবো হাতে সবসময়। এর আগে একবার এই ঘটনাটা করছে, গাড়ি গুড়ি ভাঙছে, একজনে মারছে, আহত করছে, তাই এরপর ক্লাবে বিচার হয়েছে, কেস মামলা হয়েছে। তখন তো হয়েছে যে হেরে দ্বিতীয়বার নেক্সট এমন করলে বহিষ্কার করে বা এরিয়ার থেকে বহিষ্কার এর যন্ত্রণা আমরা থাকতে পারি না। 8টার পরে বাইরে ভালো ভালো মানুষ ধরে ধরে বাপ বাইরে রাস্তার বাইরে করে না, মা বোনরাও রাস্তার বাইরে করে না। কোনো কথা নেই। এখন দেখার বিষয় পুলিশ তাদের গ্রেপ্তার করে কিনা। তাদের এই ধরনের আচরণে এলাকার জনৈক বিধায়ক পর্যন্ত কালিমালিপ্ত হচ্ছেন, এমনটাই অভিযোগ গোটা এলাকার মানুষের মুখে শোনা যাচ্ছে। মানুষ চাইছে সুশাসন যাতে এলাকায় বাস্তবে পরিলক্ষিত হয়। শান্তন টিভি। রাত পোহালি ত্রিস্তরী পঞ্চায়েতের ভোট গ্রহণ। যুবরাজনগর 8 ব্লকের আধিকারিক দেবপ্রিয় দাস জানান, এই ব্লকের অধীন 98টি পোলিং স্টেশন রয়েছে। যেসব পোলিং এর কাজে সরকারি কর্মীরা নিয়োজিত করা হয়েছে তারা বুধবার নিরাপত্তা কর্মী এবং ব্যালট বক্স নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কালাছড়া 8 ব্লকের ব্লক আধিকারিক অমিত চন্দ্র জানান, এই ব্লকের অধীন রয়েছে 84টি পোলিং স্টেশন। তার মধ্যে একটি স্থানীয় পোলিং স্টেশন হওয়ায় 83-র জন্য নির্ধারিত কর্মীরা নিরাপত্তা কর্মীদের নিয়ে এবং ব্যালট বক্স নিয়ে সকাল 7টায় রিপোর্টিং করে যাত্রা শুরু করেছে। উত্তর জেলা ধর্মনগর, পানিসাগর এবং কাঞ্চনপুর থেকে সরকারি কর্মীরা এসে পঞ্চায়েতের কাজে যোগদান করেছে। ভোট প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং নির্দ্বিধায় মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে বিশালগড় 8 ব্লকের অধীন জেলা পরিষদে 3টি আসন, পঞ্চায়েত সমিতি 2টি আসনে এবং গ্রাম পঞ্চায়েতে 15টি আসনে ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার। সর্বমোট 119টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে 8 আগস্ট সকাল 7টা থেকে, চলবে বিকেল 4টা পর্যন্ত। বুধবার দুপুর 12টা নাগাদ বিশালগড় সমষ্টি উন্নয়ন আধিকারিক নান্টু দে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। এই কথা জানান, শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে মহকুমা পুলিশ প্রশাসনের উদ্যোগে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। ভোট গ্রহণের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিকরা প্রত্যেকেই বিশালগড় সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস কার্যালয় থেকে ভোট গ্রহণ সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। যুবরাজনগর 8 ব্লকের আন্ডারে টোটাল 98টি পোলিং স্টেশন রয়েছে, যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আগামী কালকে মানে 8 আগস্ট হবে। সকাল 7টা থেকে বিকাল 4টা অবধি ভোট হবে এবং এখানে সিকিউরিটিরও প্রপার অ্যারেঞ্জমেন্টস রয়েছে। আমাদের এখানে যেগুলো বিশালগড় ব্লকের আন্ডারে 119টি পোলিং স্টেশনের মধ্যে আমাদের ভোট গ্রহণ চলবে। এর মধ্যে জেলা পরিষদের 3টি সিটের জন্য, পঞ্চায়েত সমিতির 2টো সিটের জন্য এবং গ্রাম পঞ্চায়েতে 15টি সিটের জন্য আমাদের এই 119টি পোলিং স্টেশনে ভোট নেওয়া হবে। এখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে পোলিং পার্সোনাল হিসেবে 119টির জন্য 714 জন এবং পুলিশ পার্সোনাল 357 জন নিয়োগ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য সহ সরকারি সমস্ত দপ্তরের শূন্য পদ পূরণ করা, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা, নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সহ বিভিন্ন দাবিতে ডিওয়াইএফআই সদর বিভাগীয় মহকুমা কমিটির উদ্যোগে এক মিছিল সংগঠিত হয়। বুধবার 79 টিলা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দীপ বলেন, বর্তমান সরকার আউটসোর্সিং এর মাধ্যমে বেকার যুবকদের শ্রম চুষে নিচ্ছে, কর্মসংস্থানের দরজা বন্ধ করে দিচ্ছে, ঘরে ঘরে নেশা পৌঁছে দিচ্ছে, গোটা সমাজ এবং রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, জিনিসপত্রের মূল্য মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় দাবি করছে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করে শিক্ষা ব্যবস্থা সঠিক জায়গায় নিয়ে আসা, ভেঙে পড়া স্বাস্থ্য পরিষেবা সঠিক জায়গায় নিয়ে আসতে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের শূন্য পদ পূরণ করা এবং বিদ্যুৎ নিগমের পর্যাপ্ত কর্মী নিয়োগ করার দাবি জানান। সদর বিভাগ কমিটির উদ্যোগে মিছিল মূলত হচ্ছেন বেকারদের কর্মসংস্থানের দরজা 2018 সালে বিজেপি সরকার তৈরি হওয়ার পর সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের রাজ্যের যুবদের মেধা শ্রম কেড়ে নিচ্ছেন, চুষে নিচ্ছেন। অন্যদিকে হচ্ছেন একদিকে কর্মসংস্থানের দরজা বন্ধ করে দিয়ে পরোক্ষ প্রত্যক্ষ শাসকের মদতে
ঘরে ঘরে নেশা পৌঁছে দিচ্ছেন। গোটা সমাজ রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এরকম জরুরি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গোটা রাজ্যেই নানা সময় মিছিল সভা করছেন। আজকে সদর বিভাগ কমিটির উদ্যোগে এখান থেকে মিছিল শুরু হচ্ছেন, জিবি বাজারে গিয়ে শেষ হবে। আগরতলা শহরের কোনো জায়গায় অস্থায়ী বাজার থাকতে পারবে না। আগামী 1 মাসের মধ্যে সমস্ত অস্থায়ী বাজার তুলে দেওয়া হবে। অস্থায়ী বাজারে যারা ব্যবসা করছেন তাদের জন্য সরকার অন্য ভাবনা চিন্তা করছে। স্থায়ীভাবে একই ছাদের তলায় নিয়ে এসে অস্থায়ী বাজারগুলোকে স্থায়ী বাজারে পরিণত করবে সরকার। এমনটাই জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বুধবার মেয়র দীপক মজুমদার মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী বৃষকেতু দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা অভয়নগর এলাকায় অস্থায়ী বাজার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে কিছু কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে অস্থায়ীভাবে ব্যবসা করছেন, যার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। কখনো কখনো দুর্ঘটনার কবলে পড়তে হয়। বুধবার অভয়নগর বাজার সমিতির আহ্বানে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পৌরোহিত্য করেন মেয়র দীপক মজুমদার। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগরতলা পুর নিগমের পক্ষ থেকে অস্থায়ী বাজার সরিয়ে দেওয়া হবে। অস্থায়ীভাবে যারা ব্যবসা করছেন আগামী 1 মাসের মধ্যে তাদেরকে ব্যবসা গুটিয়ে নিতে হবে। এক্ষেত্রে অভয়নগর বাজারকে আধুনিকরণ করে অস্থায়ী ব্যবসায়ীদের স্থায়ী বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। দখল করে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। তাদের নির্দিষ্ট স্থানে পার্মানেন্টলি ব্যবস্থা করার চিন্তা করা হচ্ছে। যারা অভয়নগর এখানে জনজাতীয় অংশ বা বাঙালি যারা ব্যবসা করছেন তাদেরকে সার্ভে রিপোর্ট আছে, আমরা অভয়নগর বাজারে আধুনিকরণ করে বিজ্ঞানসম্মতভাবে তাদের ব্যবসার ব্যবস্থা করব, যাতে অভয়নগর বাজারটা চালু থাকে। এরকম লেকটুনি বাজার, বটতলা বাজার বা যেখানে আমরা ড্রপ গেট আমরা ওই জায়গাটা আমরা পরিষ্কার করেছি। শহরের সমস্ত বাজার বিজয়কুমার সমিতির সৎসঙ্গ যে বাজারটা আছে এটা কিছুদিনের মধ্যে আমরা উঠিয়ে সরিয়ে দেবো। তাদেরকে নির্দিষ্ট বাজারে যাওয়ার জন্য বলা হবে। বাজার কমিটি রাজি আছেন। আমাদের সরকার, আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মার তারা সরকারিভাবে তারা অর্থ বরাদ্দ করবেন বলেছেন তাদের উন্নয়নের জন্য, বাজার ডেভেলপমেন্টে। আমাদের পৌর নিগম স্মার্ট সিটিও কাজ করছে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর নেতৃত্বের সরকার চাইছেন সার্বিক শহরের উন্নয়ন এবং সেক্ষেত্রে আগরতলাকে যানজট মুক্ত করা, আগরতলাকে পরিচ্ছন্ন রাখা, সুন্দর রাখা, বাজারগুলি যাতে সংস্কার করে ক্রেতা বিক্রেতা উভয় যাতে নাগরিক পরিষেবা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারে সেই ব্যবস্থায় আমরা চেষ্টা করছি। তার অঙ্গ হিসেবে আজকের এই অভয়নগর বাজারের মিটিং এটা খুব ফলপ্রসূ হয়েছে। এখানে মশার যিনি এমএলএ আছেন রঞ্জিত দেববর্মা বা বিশ্ববিদ্যালয় যিনি মন্ত্রী আছেন আমাদের রাজ্য সরকারের বিষয় বিকাশ দেববর্মা, তারা সার্বিক সহযোগিতা আশায় এবং স্পষ্টভাবে বলেছেন রাস্তার পারে জাতি জনজাতি বা বাঙালি কেউই রাস্তার পারে ব্যবসা করা যাবে না। শহরকে স্মার্ট সিটি আমরা উন্নত করেছি, শহরকে সুন্দর করার জন্য যে ব্যবস্থা সরকার নেবে পৌর নিগম তারা সমর্থন করেছেন এবং তারা আবেদন রেখেছেন রাস্তার পারে যাতে বাজার অচিরে তোলা যায়। শুধু ডনবস্কো স্কুল, অক্সিলিয়ারি স্কুলের সামনে যে বাজারগুলি আছে সেগুলিকে আমরা নিয়ন্ত্রণ করে একটা জায়গায় নেব। রাস্তার ধারে কোনো বাজারই করা যাবে না। এখানে যারা উৎসাহিত করার চেষ্টা করছেন তাদের সরকারিভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। যার যার জায়গা যেখানে নির্দিষ্ট জায়গা আছে সেখানে যেতে হবে। ট্রাইবেল বাজার যে ট্রাইবেলটা যাবে বাজার করতে, এখানে বাজার ব্যবসা করবে। আর মেইনলি বাজারের মধ্যেই বাজার থাকতে হবে। অভয়নগর বাজারকে আমরা সুন্দর করে সাজাবো যাতে অভয়নগরে যারা স্থায়ীভাবে ব্যবসা করছেন, যারা সরকারি ট্যাক্স দিচ্ছেন তাদেরকে দেখতে হবে তারা এখানে সরকারি সমস্ত নিয়ম নীতি মেনে কাজ করছেন। আর অবৈধভাবে ওনারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ডিস্টার্ব হচ্ছে, এটা দেখা যাবে না। কাজেই আমরা বাজারের সামনে যেসব অস্থায়ী বাজার কোনো জায়গাতে হবে না এটা পরিষ্কার হচ্ছে। আগামী 1 মাসের মধ্যে আগরতলা শহরের সমস্ত রাস্তা আমরা পরিষ্কার করে দেবো যে কোনো মূল্যে। কেরলের ওয়েনাডে একটি বিস্তীর্ণ অঞ্চল বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছে প্রায় 400 জনের এবং আহত বহু। বিপর্যস্ত ওয়েনারকে পুনরায় গড়ে তোলার লক্ষ্যে সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির উদ্যোগে ত্রাণ সংগ্রহ কর্মসূচি সংগঠিত হয়। আপনারা সবাই জানেন যে গত 29 জুলাই একটি ভয়ঙ্কর রাতে কেরালার ওয়ানাড জেলায় ভূমিধসে এখন পর্যন্ত প্রায় 400-র মতো মানুষের মৃত্যু হয়েছে। অনেকগুলি গ্রাম তছনছ হয়ে গেছে, এখনও কিছু মানুষ নিখোঁজ, উদ্ধার হয়নি। তাতে প্রচুর পরিমাণে সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে। এই রকম একটা অবস্থায় একটা জাতীয় বিপর্যয় বলা যায়। যদিও ভারত সরকার এখনও জাতীয় বিপর্যয় ঘোষণা করেনি, সারা দেশেই দাবি উঠছে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করা। এই ব্যাপক ক্ষতির পরিপ্রেক্ষিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যে কোনো সংগঠনের মানবিক সামাজিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্যেই আমরা সারা দেশের সঙ্গে কমলপুর মহকুমার কমলপুর শহর সহ সর্বত্র ছোট বড় মাঝারি বাজারগুলিতে
বিভিন্ন জনবসতিতে আমরা ত্রাণ সংগ্রহ করছি। গত কয়েকদিন ধরে বাংলাদেশের অস্থির পরিবেশ চলছে। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উদয়পুর মহকুমার এক যুবতী সোশ্যাল মিডিয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে একটি পোস্ট করেছে, জানিয়ে সরব হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ উদয়পুর নগর শাখা। হিন্দু জাগরণ মঞ্চের বীরাঙ্গনা বাহিনী ছুটে গেলেন আরকেপুর মহিলা থানায়। তাদের বক্তব্য, এই ধরনের পোস্ট রাজ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে পারে, অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে রাজ্যে। আর এই কারণেই আরকেপুর মহিলা থানায় বীরাঙ্গনা বাহিনী সেই যুবতীর বিরুদ্ধে যাবতীয় তথ্য প্রমাণ সহ মামলা দায়ের করে। সেই যুবতীকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানায় তারা। আমাদের আজকে এখানে আসা, বাংলাদেশে যে কার্যকলাপগুলো হচ্ছে, যে আন্দোলন হচ্ছিল, এগুলো নিয়ে আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে অনেকগুলো পোস্ট করা হচ্ছে। কিছু কিছু ছেলেমেয়েরা আছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য পোস্ট করছে, যে আমাদের ত্রিপুরা রাজ্যেও বিভ্রান্তগুলো সৃষ্টি করার জন্য। কিন্তু আমরা চাইছি যে এগুলো যাতে না হয়, আমাদের নরেন্দ্র মোদীকে নিয়ে যাতে এগুলো না করা হয়, যাতে দেশের শৃঙ্খলা যাতে নষ্ট না করে। আশা রাখবো দ্বিতীয় দিনও আমাদের যাতে না আসতে হয় এই বিরোধী আন্দোলনগুলো নিয়ে, আর এই পোস্টগুলো যাতে নেক্সট বার না করে। আর আমাদের আজকে এখানে আসা মূলত যে এগুলো নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে কিছু ছেলে মেয়েরা, পোস্টগুলো নিয়ে নরেন্দ্র মোদী প্লাস বাংলাদেশের যে আন্দোলন করছে ওদেরকে নিয়ে। তো আমরা চাইবো না এগুলো যাতে হয়। আশা রাখবো যদি আমরা যেখানে এসেছি এখন থানার মধ্যে, তো ওমেন পিএসে যে আমরা এসেছি, তো ওরা যদি কার্যকলাপগুলো না বন্ধ করে তাহলে আমাদের হিন্দু জাগরণ এই স্টেপগুলো নিয়ে আরও এগিয়ে যাবে। আর যদি ওরা ওদেরকে অ্যারেস্ট করতে না পারে বা ওদেরকে পোস্টগুলো বন্ধ না করে চেষ্টা করে, তাহলে আমরা হিন্দু জাগরণ যতগুলো সংগঠন আছে আমাদের, সেগুলো সব সংগঠন একসাথে মিলিত হয়ে আমরা চেষ্টা করবো এগুলো বন্ধ করার জন্য। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।